প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানের সদস্যপদ প্রাপ্তির জন্য মালয়েশিয়ার জোরালো সমর্থন চেয়েছেন। মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। শ্রমবাজারের জটিলতা কমানোর চেষ্টা করার কথা বলেছেন। মিয়ানমারে শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলো। এগুলোই মোটামুটি এই সফরের আজকে পর্যন্ত বড় খবর। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং বায়রার সদস্য কে এম মোবারক উল্লাহ শিমুল। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। কে এম মোবারক উল্লাহ শিমুল, মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক মানুষ সেখানে কাজ করেন এবং রেমিটেন্সের একটা বড় অংশ আসলে মালয়েশিয়া থেকে আসে। কিন্তু দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানান জটিলতা, কখনো বন্ধ হয়, নানান সিন্ডিকেট ইত্যাদি অনেক প্রতিবন্ধকতার কথা শোনা যায়। সেই জায়গা থেকে আসলে কি দেখেন এই সফরে এই প্রসঙ্গটা যে এসেছে সেখানে কি দেখেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে 71কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সফর এটা, কারণ আমাদের চিফ অ্যাডভাইজার দায়িত্ব পাওয়ার পরে প্রথম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসেছে 4 অক্টোবর 2024 সালে। এরপরেই আজকে গতকালকে ওনার যে সফর, আমরা যারা এই খাতে ব্যবসায় জড়িত, আমরা যারা শ্রমিকদের কর্মসংস্থান ব্যবস্থা করি, আমরা খুব আশা করেছি যে স্বল্প ব্যয়ে যাতে শ্রমিক, আমাদের প্রান্তিক লেভেলের শ্রমিকরা যাতে মালয়েশিয়া গিয়ে কাজ করতে পারে। আর যেটা আপনি বলেছেন, প্রশ্ন করেছেন যে এখানে নানান সময় বিভিন্ন সময় শ্রমবাজার বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন সংকট দেখা যায়। 2022 সাল এবং 24 সালে পর্যন্ত যে শ্রমিক আমরা পাঠিয়েছি এদেশ থেকে, তার সংখ্যা হলো 4,75,000 মতো। সেখানে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এত শ্রমিক এত স্বল্প সময়ে যাওয়াটাও খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেখানে আমাদের, আপনি জানেন যে শুধুমাত্র বাংলাদেশ থেকে শ্রমিক যাচ্ছে তা না, এটা বাংলাদেশ সোর্স কান্ট্রি হিসাবে মোট 14টা কান্ট্রি থেকে তারা শ্রমিক নিয়ে থাকে। বাংলাদেশ সোর্স কান্ট্রি অন্তর্ভুক্ত হওয়ার পরে এই প্রথম বাংলাদেশ 2021 সালের যখন এমওই হয় তখন বাংলাদেশ সোর্স কান্ট্রি হিসাবে অন্তর্ভুক্ত হয় এবং ডিকোডিয়েন্সির মাধ্যমে মালয়েশিয়ার অত্যন্ত কঠোর মনিটরিংয়ের মাধ্যমে আমরা শ্রমিক প্রেরণ করি। এই শ্রমিকের কর্মসংস্থান করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যে মূল সমস্যা, আমাদেরই যারা এই খাতে যারা ব্যবসা বাণিজ্য করে, তারা হয়তো বিভিন্ন কারণে তারা শ্রমিক প্রেরণের সুযোগ তারা পায়নি। না পাওয়ার কারণে তারা একটি বিশেষ গোষ্ঠীকে নিয়ে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে এবং এই খাতের ব্যবসায়ীদের বিরুদ্ধে, ইন্সপেক্টরের বিরুদ্ধে তারা বিভিন্ন সময়, যখনই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার একটা আশা সঞ্চারণ হয়, তখনই তারা একটা মানববন্ধন কর্মসূচি বিভিন্নভাবে নেতিবাচক, অর্থাৎ শ্রমবাজারের শ্রমিক কর্মসংস্থানের জন্য যখন উদ্যোগ নেওয়া হয়, রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করে, তখনই তারা মানববন্ধন, সেমিনার সহ নানান নেতিবাচক ভূমিকা পালন করে, যার কারণে রাষ্ট্র হুমকির সম্মুখীন হয় এবং এই খাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। আসলে এই বছর বিশেষ করে 2024 সালে যে শ্রমিক গিয়েছে 2022 থেকে 24 পর্যন্ত, সেখানে কিন্তু আপনার শুধুমাত্র বাংলাদেশটা বন্ধ হয়নি, এটা সোর্স কান্ট্রি হিসাবে তারা সকল দেশেরই জন্যই শ্রমিক পাঠানো আপাতত বন্ধ করে দিয়েছে। একবারে বাংলাদেশের জন্য না। তাই আমরা মনে করি যে এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমরা মনে করি মালয়েশিয়ার শ্রমবাজারটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটা শ্রমবাজার। এখানে প্রায় 10 লক্ষ শ্রমিক কর্মসংস্থানে বর্তমানে নিয়োজিত রয়েছে এবং আমরা আশাবাদী যে এখানে 6 বছরে তাদের প্ল্যান প্রায় 12 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেখানে বাংলাদেশ যাতে কোনো অবস্থাতেই এই স্থান থেকে যাতে বিচ্যুত না হয়, আমরা যাতে এই সুযোগ পাই, এই জন্য আমরা এই খাতে যারা জড়িত আছি, আমরা চাই যে স্বল্প ব্যয়ের শ্রমিক যাতে যেতে পারে। এখন প্রশ্ন হলো, স্বল্প ব্যয়ের শ্রমিক যেতে হলে আসবো আপনার কাছে আরেকবার একটু আসবো। মোবারক উল্লাহ শিমুল, আপনার কাছে আসবো। মাহফুজুর রহমান, আপনি কি দেখেন এই সফরে যে
শীর্ষ বৈঠকটি হলো এবং বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলন, সেখানে অনেকগুলো বিষয় এসেছে। পরবর্তীতে আমরা দেখেছি সাইডলাইনে অনেকগুলো মিটিং হয়েছে। তার মধ্যে বিশেষ করে আমাদের আসলে কনসার্ন হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার, কারণ আমাদের 10 লাখ মানুষ সেখানে কাজ করেন, সুতরাং এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেই জায়গা থেকে আসলে কি দেখেন, সঙ্গে মিয়ানমারে শান্তি মিশন যে পাঠানোর একটা ইঙ্গিত বা একটা কথা এসেছে, সেটা নিয়ে একটু মন্তব্য আশা করব। ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়া এবং বাংলাদেশের সম্পর্কের কথা যখন উঠে তখনই স্বাভাবিকভাবে যেটা সবচেয়ে জনপ্রিয় অংশ, যে এখানে শ্রমবাজার অথবা বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি, সেইটা একেবারে সামনের দিকে চলে আসে। কিন্তু তার বাইরেও আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই সফরটাকে আমরা বহু কারণেই তাৎপর্যপূর্ণ বলে মনে করতে পারি। প্রথম কারণ হলো, আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই 1 বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এইটি প্রথম পরিপূর্ণ এবং শুদ্ধ দ্বিপাক্ষিক সফর। হ্যাঁ, অন্যান্য যে সমস্ত দেশে তিনি গেছেন সেখানে অন্যান্য অনেক ইস্যু ইনভলভ ছিল, তার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়তো হয়েছে, কিন্তু একেবারে এই বৈঠকটাই একটা দ্বিপাক্ষিক সফর হিসেবেই তিনি সেখানে গিয়েছেন। সেদিক থেকে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় তাৎপর্য যেটা আছে সেটা হলো, আপনারা সবাই শুনেছেন যে সাম্প্রতিক সময়েই উনি এবং 1 বছর পূর্তি উপলক্ষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে তিনি স্পষ্টভাবে একটা নির্বাচনের রোডম্যাপ ধরনের ঘোষণা করেছেন এবং একটা তারিখও ঘোষণা করেছেন। সেদিক থেকেও চিন্তা করলে যে নির্বাচন ঘোষণার পরে অন্তর্বর্তী সরকার প্রধানের এইটা প্রথম বিদেশ সফর, তো সেদিক থেকেও এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর জনশক্তি রপ্তানি বলেন বা শ্রম বাজারের কথা বলেন, এই দুটো যেহেতু বাংলাদেশের অর্থনীতির সাপেক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেই জন্য মালয়েশিয়ার মতো একটা জায়গায় আমাদের সরকার প্রধানের সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং এই সফরের মধ্যেও আপনারা দেখেছেন যে সমস্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে অথবা যে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তার মধ্যে অবশ্যই জনশক্তি রপ্তানি একটা উল্লেখযোগ্য অংশ ছিল। এই সমস্ত তাৎপর্যের বাইরেও আরো একটা তাৎপর্য যেটা রয়েছে সেটা হলো যে মালয়েশিয়া বহু বিবেচনায় বাংলাদেশের জন্য একটা বন্ধু প্রতিম দেশ। মালয়েশিয়ার সরকার প্রধান আমাদের অন্তর্বর্তী সরকারের প্রথম অতিথি হিসাবে বাংলাদেশ সফর করে গেছেন। মালয়েশিয়ায় দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার বাংলাদেশে, এবং সেখানে আমাদের 10 লাখ না হলেও কাছাকাছি সংখ্যক হয়তো বা শ্রমিক কর্মরত আছেন, প্রবাসীরা কর্মরত আছেন। মালয়েশিয়া একটা উদারনৈতিক মুসলিম প্রধান দেশ, যেটা বাংলাদেশও ঠিক এইভাবে নিজেদেরকে পরিচিত করাতে চায় বহির্বিশ্বে। সেই হিসাবে মালয়েশিয়া বাংলাদেশের একটা ভালো পার্টনার বলতে পারেন। একইভাবে মালয়েশিয়া একটা উন্নয়নশীল দেশ, একটা এশিয়ান দেশ, অনেক দিক থেকে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার একটা নৈকট্য রয়েছে। এটা একটা রাজনৈতিক নৈকট্য, একটা সাংস্কৃতিক নৈকট্য, একটা অর্থনৈতিক নৈকট্য। সুতরাং মালয়েশিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্ক যত থাকবে, আমরা ধরে নিতে পারি যে এই সুসম্পর্কটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের স্বার্থকে বিবেচনা করে। সেদিক থেকে বিবেচনা করলেও একটা দ্বিপাক্ষিক সফর আমাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর আপনি রোহিঙ্গা প্রসঙ্গ সম্ভবত উল্লেখ করেছেন। এটা সত্য যে বাংলাদেশ এই রোহিঙ্গা শরণার্থী বা মিয়ানমারের শরণার্থীর কারণে যে ধরনের বিপদের মোকাবেলা করছে, সেখানে মালয়েশিয়া হতে পারে আমাদের তেমন একটা বন্ধু, যে বন্ধু এই সমস্যা সমাধানে আমাদের সঙ্গে একযোগে কাজ করতে পারে। মালয়েশিয়া মানে কতখানি প্রভাব রাখতে পারে, বিশেষ করে আসিয়ানের একটা গুরুত্বপূর্ণ মেম্বার তারা, এবং মিয়ানমারও আসিয়ানের সদস্য রাষ্ট্র। সেই জায়গা থেকে একটা শান্তি মিশন পাঠানোর একটা কথা শোনা যাচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এরা মিলিয়ে মিয়ানমারে। সেই জায়গায় মানে কতটা আপনি আশা দেখেন? মিয়ানমার যেহেতু আসিয়ানের সদস্য এবং মালয়েশিয়া যেহেতু এখন আসিয়ানের চেয়ার, সেদিক থেকে মিয়ানমারের সঙ্গে যে কোনো সমস্যা সমাধানে বাংলাদেশ অবশ্যই মালয়েশিয়ার
বন্ধুত্ব এবং মালয়েশিয়ার সহযোগিতা আশা করতে পারে। একই সঙ্গে উল্লেখযোগ্য এই কারণে যে যেহেতু রোহিঙ্গা শরণার্থীদের অধিকাংশই হলো মুসলমান এবং বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, মালয়েশিয়া আবার ওআইসিরও মেম্বার, ইসলামী সম্মেলন ওআইসি অর্গানাইজেশনের মেম্বার, সেদিক থেকে বাংলাদেশ ওআইসিতেও যেমন মালয়েশিয়াকে ব্যবহার করতে পারে, একই সঙ্গে আসিয়ানের মধ্যে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করতে পারে। অর্থাৎ রোহিঙ্গা শরণার্থীকে যদি আঞ্চলিকভাবে সমাধান করার উদ্যোগ নেওয়া হয় এবং সেখানে শান্তি মিশন হোক, যে কোনো উদ্যোগই নেওয়া হোক, সেখানে মালয়েশিয়াই হতে পারে বাংলাদেশের প্রকৃত বন্ধু। যে এবং বাংলাদেশের পক্ষ থেকে এই উপলক্ষে মালয়েশিয়াকে অ্যাপ্রোচ করা বা বাংলাদেশের সমস্যাটা প্রকৃতভাবে তুলে ধরার ক্ষেত্রে মালয়েশিয়া হতে পারে বাংলাদেশের জন্য একটা রাইট কান্ট্রি। জি, মোবারকুল্লাহ শিমুল, এই সফরে এই সফরে আপনারা আসলে প্রধান উপদেষ্টার এই সফরে আপনারা কি আশা করেছিলেন এবং এখন পর্যন্ত আপনারা মানে কতটা প্রত্যাশা পূরণের পর্যায়ে দেখছেন? কারণ নিশ্চয়ই আপনারা যেহেতু বিজনেসম্যান, আপনাদের খবরাখবরগুলো সরাসরি আপনারা অনেক কিছুই পান সেইভাবে, সেই জায়গা থেকে। আমরা যতটুকু নিউজে জানলাম, সংবাদ আসলে এখনো পর্যন্ত ক্লিয়ার না, তবুও আমরা এটুকু জানলাম যে আমাদের মাননীয় উপদেষ্টা এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, মালয়েশিয়ান কর্তৃপক্ষ, তারা স্বল্প অভিবাসনকারী শ্রমিক পাঠানোর এই স্থানে তারা খুব অনড়। আমরা যেহেতু ব্যবসায়ী যারা আমরা এই খাতে আছি, আমরাও চাই যে শ্রমিকরা যাতে স্বল্প অভিবাসন ব্যয় যাতে যেতে পারে। এই জায়গাতে মনে হয় তারা একমত, যেহেতু একমত সেহেতু আমরাও চাইবো যে যাতে শ্রমিকরা যাতে নিরাপদ অভিবাসন বলতে যেটা যা বোঝা, যাতে স্বল্প খরচে তারা যেতে পারে, এটা আমরা চাইবো। এবং আমার মনে হচ্ছে যে এখানে যে কতগুলি বিষয় আমাদের সামনে চলে আসে, যখনই আমরা কাজ করতে যাই তখনই দেখা যাচ্ছে যে এই বিদেশি কিছু এনজিও যারা নাকি আপনার টোটালি এই আমাদের এই সেক্টরের বিরুদ্ধে, যেমন এই আপনি জানেন যে 4,75,000 শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে গিয়ে আপনি কি বিদেশি এনজিও বলেছেন? একজন অর্থাৎ এনডি হল নামে একজন ব্যক্তির একটা রিপোর্টে এই খাতে যারা 5 লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, সে এনডি হলের একটা রিপোর্ট যাচাই বাছাই ছাড়া আমাদের দেশের সিআইডি এবং আমাদের দেশের দুদক এটা গ্রহণ করে এটা তদন্ত করেছে এবং এটা সিআইডি থেকে আপনি জানছেন কিনা এটা সম্পূর্ণ ওনারা মানে আমরা যেটা ওই যে সিন্ডিকেটের কথা শুনতাম, আপনি সেটা বলেছেন? আমি সেটা বলছি, এটা আমাদের রাষ্ট্রের বৃহৎ স্বার্থ জড়িত। কারণ এখানে যে জিনিসটা করা হয়েছে, আমাদের এই সহযোদ্ধা, আমাদের এই সহকর্মী ব্যবসা করতে পারেনি, যার কারণে সে আমাদের বিরুদ্ধে। এখানে ভিকটিম কি? শ্রমিক যদি কোনো অভিযোগ করে, শ্রমিক যদি কোনো রকম মামলা করে, সেটা গ্রহণযোগ্যতা আমলও নিতে পারে। কিন্তু আমার সমবয়সী দেশের আপনি বলছেন যে সিন্ডিকেটের প্রসঙ্গটা সত্য নয়, এটা দেশের বিরুদ্ধে এক ধরনের। হ্যাঁ, আমি বলতেছি যে এই যে অনিয়ম বলছে যে পাচার হয়েছে, 24,000 কোটি টাকা পাচার হয়েছে এবং শ্রমিককে শোষণ করা হয়েছে, শ্রমিকের নিরাপদ অভিবাসনের স্থানে অভিবাসন করা হয়নি এবং শ্রমিককে শোষণ করা হয়েছে। আমি একটু মাহফুজুর রহমান আপনার কাছে একটু আসতে চাই যে এখানে মানে মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে, আপনি কতটা আসলে প্রত্যাশা করেন যদি 1 মিনিটে একটু ছোট করে বলেন? মাহফুজুর রহমান। যদি আমরা সাম্প্রতিক ইতিহাস দেখি, তাহলে মালয়েশিয়াতে কেবলমাত্র না, আশেপাশের আসিয়ান দেশগুলোতেও তাদের যথেষ্ট পরিমাণ বিনিয়োগ আছে। এমনকি মিয়ানমারের মতো একটা দেশেও মালয়েশিয়ার প্রচন্ড পরিমাণ বিনিয়োগ আছে। সুতরাং বাংলাদেশে যেখানে আপনার শ্রমিকদের এফিসিয়েন্সি আছে, অ্যাট দ্য সেম টাইম এখানে স্যালারি ওয়াইজ দে আর কম্পিটিটিভ, তো সেখানে বাংলাদেশে যথেষ্ট সুযোগ আছে বিদেশি বিনিয়োগের। এবং মালয়েশিয়া যেহেতু আমাদের কাছাকাছি দেশ, আমাদের সঙ্গে একটা সাংস্কৃতিক বন্ধনও রয়ে গেছে, মালয়েশিয়ার পক্ষে বাংলাদেশে বিনিয়োগ করা অন্যান্য অনেক দেশের চাইতে মোর আপিল।
জি। সুতরাং মালয়েশিয়াকে এখানে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানানো যেতে পারে। হ্যাঁ, এবং একই সঙ্গে আপনারা জানেন এই সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে একটা আস্থার প্রয়োজন পড়ে। Exactly. সেই আস্থাটা তারা, যেহেতু আমাদের সঙ্গে সাংস্কৃতিক একটা মেলবন্ধন আছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একটা ভালো সম্পর্ক আছে, সেই সুযোগটা আমরা কাজে লাগিয়ে এইখানে তাদেরকে প্রলুব্ধ করতে পারি বা জি। আহ্বান জানাতে পারি বা আমন্ত্রণ জানাতে পারি জি, বাংলাদেশে বিনিয়োগ আপনি করার প্রত্যাশা জন্য। করছেন সেটা। অনেক ধন্যবাদ। অবশ্যই। অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান এবং কে এম মোবারকুল্লাহ শিমুল, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে। এ ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।